জাকির ভাই, কালকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি হলো এই যে বিএনপি কেবল নির্বাচনের ব্যাপারে খুবই সোচ্চার। বাকি রাজনৈতিক দলগুলো বেশ কিছু বিষয়ে বলছে যে এগুলি নিষ্পত্তি ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না, নির্বাচন হতে পারবে না। আপনার কাছে কি মনে হচ্ছে, কি দেখছেন আপনি? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। আসলে দেখেন, আমরা যে যত কথাই বলি না কেন, আলটিমেটও একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে বা নির্বাচিত সরকার থাকবে, এইটাই স্বাভাবিক। এটা তো এটার মানে বিপক্ষে লোক থাকার কথা নয়। কিন্তু আমরা যেভাবে নির্বাচনটার দিকে যেতে চাচ্ছি, আর নির্বাচন হইল গণতন্ত্রকে সুসংগত রাখার অনেকগুলা প্যারামিটার বা ব্যারোমিটার যাই বলেন না কেন, তার একটা, বাট শুধুমাত্র একটাই নয়, আরো অনেকগুলা সেক্টর কাজ করে। দেশে শান্তিপূর্ণ পিসফুল এনভায়রনমেন্ট লাগবে, দেশে এই রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা সহমর্মিতা থাকতে হবে, তারপরে সবার মেন্টালিটিতে বুঝতে হবে এই যে এমন একটা নির্বাচন হতে যাচ্ছে, সবাই মেনে নেওয়ার জন্য যে মানসিকতা, সেটার একটা বহিঃপ্রকাশ লাগবে। আমাদের কাছে কিন্তু সেগুলো দৃশ্যমান নয় আজকে পর্যন্ত। কিন্তু সেই বিতর্কে আমি আজকে আর যাব না, কারণ আলটিমেটলি যে কথা আপনি বললেন যে বিএনপি নির্বাচনের ব্যাপারে সোচ্চার, কেন? আপনিও সোচ্চার, আমিও সোচ্চার, আমরা সবাই নির্বাচন চাই। কিন্তু যেই পরিস্থিতির মধ্য থেকে নির্বাচনে যাচ্ছি আমরা, সেখানে এই মুহূর্তে সাংবিধানিক জটিলতা একটা বিশাল ব্যাপার। অর্থাৎ আমরা যে নির্বাচনে যাচ্ছি কোন সংবিধানের মাধ্যমে, যেমন ধরুন ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে পিআর পদ্ধতি বলতে সংবিধানে কিছু নাই, উনি বলছেন, এবং আমরা সংবিধান মোতাবেক নির্বাচন করব। দুটো কথা কিন্তু উনি বলছেন, নিশ্চয়ই আপনার মনে আছে। তাহলে আমি যদি ওনারটাই ধরে নেই তর্কের। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। খাতিরে উনি সংবিধান বলতে কিন্তু সেই পিছনের সংবিধানটা, যেটা হাসিনা যে সংবিধানটা ছিল এবং পালায়ে গেছে। আচ্ছা, আপনি তো আমার চেয়ে ভালো জানেন যে ওই সংবিধান মোতাবেক যদি নির্বাচন আপনি করেন, তাইলে বিধানটা আছে এই যে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হবে, নাকি? আচ্ছা, এটা তো আপনি জানেন নাকি জানেন না? জানি। আচ্ছা, তাহলে আমার সংসদ যদি ওতনদ থেকে ধরি 8ই অগাস্ট 2024, সেই মোতাবেক পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন করলে 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল, সেটা তো হয়নি। তাহলে আপনি সেই সংবিধানে কি করে ঢুকবেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কোন সংবিধানে? যে সংবিধানের কথা বলছেন সেই সংবিধানের মেয়াদ তো 7ই নভেম্বরের মধ্যে নির্বাচনের কথা ছিল, এবং সেটা আপনি মিস করছেন। তার চেয়েও বড় কঠিন কথা হইলো, আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ওথ নিছেন বা নিয়োগ পেয়েছেন 21শে নভেম্বর 2024, অর্থাৎ 7ই নভেম্বর 2024 পার হওয়ার পর। আর আপনাকে নিয়োগ দিতে সংবিধানের কোন সরকার নয়, যে সংবিধানের কথা আপনি বলছেন, আপনাকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের থেকে প্রাপ্ত চিঠি মোতাবেক
আপনি তৈরি হচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য। তাহলে আপনি যে বলতেছেন সংবিধান ফলো করবেন, সংবিধানে পিয়ার পদ্ধতি নাই, কোথায়? একটা চলমান অলিখিত সংবিধান আছে বিধায় পিয়ার পদ্ধতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা চলছে। আর যে সংবিধানের কথা আপনি বলছেন সেই সংবিধানে পিয়ার পদ্ধতির কথা না, কোন পদ্ধতির কথাই বলা নাই। বলা আছে নির্বাচন হবে এবং নির্বাচনে যেই প্রার্থী বেশি ভোট পান তিনি ঘোষিত হবেন বিজয়ী। ওখানে পিয়ার পদ্ধতি নাই, কোন পদ্ধতি বলা নাই। তাহলে আমার এখন নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, আপনি যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছেন কোন সংবিধানের বিধানে? এক, আপনাকে এই অধিকারটা কে দিল যে আপনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে পারবেন? আপনার প্রতিষ্ঠানটা একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনি যদি ওই সংবিধানে চলেন, আপনি ক্লিয়ার করেন, আপনি তো ওই সংবিধানের কথা বলছেন যেটা নিয়ে আজকে নানান বিতর্ক হচ্ছে, তাহলে আপনার অপশন কি? আপনি ফেব্রুয়ারিতে যাওয়ার কোনো আপনার কাছে কোনো গ্রাউন্ড নাই, দেশে কোনো ইমার্জেন্সি নাই, দেশে কোনো প্রাকৃতিক বিপর্যয় বলেন সেটা নাই আপনার ক্ষেত্রে। তো আপনি সেই সংবিধানে যাবেন কেমনি? মানে সেই ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা করবেন কিভাবে? নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার সংবিধানে নাই, আর আপনি যাইতে চাচ্ছেন সেই সংবিধানে। ভালো কথা, যান। সেই সংবিধান মোতাবেক এই সরকার গঠন হওয়ার পর 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। সেটা তো আপনি তো করার কেউ ছিলেনই না। আপনি 21শে নভেম্বর 2024-এ নিয়োগ পেয়েছেন। আপনার এখন উপায় কি? আপনার উপায় স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে হয় আবার সব রাজনৈতিক দলের সাথে বসে আপনি দিন তারিখ ক্ষণ করবেন ঐক্যমত্যের ভিত্তিতে। আর যদি সেটা না করেন তাহলে আপনাকে যেতে হবে আদালতে। কারণ আপনি যখন বেকায়দায় পড়বেন, আদালতই আপনার একমাত্র রাস্তা। সুতরাং আপনি এখন আদালতে যেতে পারেন যে আমি তো এই বেকায়দাটায় আছি, কারণ আপনার প্রতিষ্ঠান স্বাধীন, আপনাকে কেউ ডিকটেট করবে না। আপনি আপনার প্রতিষ্ঠান স্বাধীন, আপনার অধিকার আছে আদালতের শরণাপন্ন হওয়া। অন্যথায় আপনি যদি আপনার বলা ভায়োলেশন, সংবিধানের ভায়োলেশন করেন, আপনাকে সে অধিকার দেওয়া হয় নাই। ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল রাইট আপনার নাই। আপনার রক্ষা কবচ হচ্ছে ইউনূস সাহেবের সংবিধান। ইউনূস সাহেবের সংবিধান কোনটা? যেটা জুলাই ঘোষণাপত্র, যেটার ভিতরে আমি বারবার বলছি ওটাকে সংশোধন করে ঢুকাতে হবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, তার মেয়াদ হবে 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত, এবং এই মেয়াদের মধ্যে উনি একজন নির্বাচন কমিশন নিয়োগ দিবেন, নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন, প্রধান নির্বাচন সহ কমিশনার সহ 5 জন কমিশনার নিয়োগ দিবেন, এবং তারা একটা নির্বাচন করে যাবে, এবং এই মেয়াদের মধ্যে তখনই আপনি আইন সিদ্ধ হবেন। এটা কোনো সংবিধান নয়, একটা ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রের নাম কালকে বিএনপির স্থায়ী কমিটির মিটিং ছিল, সেই মিটিং এ বলছে এখন সবকিছুই পরিচালিত হচ্ছে সংবিধানের আলোকে। নির্বাচন কমিশন, ঐকমত্য কমিশন, সরকার সবকিছু চলছে বর্তমান সংবিধানের আওতায়। সুতরাং বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন হইতে অসুবিধা কোথায়? সে আমাকে বুঝাইতে হবে। তো আমি তো নির্বাচন আপনি করেন, সেটা নিয়ে আমার আপত্তি নাই। আপনি সংসদ পর্যন্ত যে যাবেন, যাওয়ার, যেমন আপনি একটা রাস্তায় গাড়ি নষ্ট হইলো, সেটা আপনি ওয়ার্কশপে নিবেন। কিভাবে নিবেন? গাড়িটার ধাক্কায় নিবেন এবং সেজন্য কিছু লোক ডাকবেন। এই যে প্রসিডিউর, ধাক্কাইতে ধাক্কাইতে যখন আপনি ওয়ার্কশপে নিয়ে যাবেন, তখন এই গাড়িকে ঠিক করবে, বা গাড়ি ঠিক হওয়ার পর সিদ্ধান্ত নেবে গাড়িটা কোথায় চলবে না চলবে। আপনি ওই পর্যন্ত যাবেন কিভাবে? আপনি পুরনো সংবিধান যদি বলেন, সেই সংবিধান মোতাবেক যদি আমি বিএনপির এই কথায় আসি, তাহলে আবার একটু পিছনে যেতে হয়। বিএনপি একটা জায়গায় দাবিটা সঠিক করেছিল সংবিধান মোতাবেক, সেটা হলো এই যে 5ই আগস্ট যখন সেনাপ্রধান বলেছিলেন যে আমি আপনাদের দায়িত্ব নিলাম, এটা আপনার মনে আছে? আচ্ছা, পাশাপাশি বলছেন আর একটা গুলিও চলবে না, প্রতিটা হত্যার বিচার হবে, এবং বলছিলেন কি সমস্ত ফৌজদারি অপরাধ যা হয়েছে সবগুলার বিচার হবে। এবং এই যে আমি দায়িত্ব নিলাম, মানে কি উনি সরকার, দায়িত্ব কে নেয়? সরকার। এবং ইউনূস সাহেব ওত নেওয়ার পূর্ব পর্যন্ত এই দায়িত্বে উনি ছিলেন, এবং সে কারণেই হয়তো বিএনপি তরফ থেকে 7ই আগস্ট পল্টনে বক্তৃতা দিয়ে জনসভা করে বলেছিলেন আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। দ্যাট ওয়াজ জাস্টিফাইড। ওই সময় এটা জাস্টিফাইড। কিন্তু তারপর তো চলে আসলো অন্তর্বর্তীকালীন সরকার।
আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। কাজেই জুলাই সনদের ভিতরে এই সরকারের ধারাবাহিকতাটা ঢুকাতে হবে এবং এই জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে নির্বাচন হতে পারে। ওই সংবিধানে তো আপনি নাই। ওই সংবিধান মোতাবেক তো বারবার বলছি সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে, নাকি ওখানে আরো কোনো ডেট আছে, আরো কোনো সময়সীমা আছে নাকি? সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যেই দিতে হবে। আপনি ওই সংবিধানে নাই, আপনি বললে তো হবে। দুর্যোগ, জলোচ্ছ্বাস, এই সমস্ত প্রেক্ষিতে সেটা কি হইছে? সেটা হইছে বলেন? নাই। এবং সেটা হলেও তো আপনার আইনি ফ্রেমে নিতে হবে, একটা কাগজে লিখতে হবে, লিখে এই কারণটা দেখাইতে হবে এবং এই অজুহাত দিয়ে আপনি সংসদে ঢুকবেন। সংসদে ঢোকার পর আপনি কি করবেন না করবেন সেটা সেকেন্ডারি। এখন নির্বাচন কমিশন এর কোনো অধিকার নাই ওর বাইরে যাওয়ার। এখন তার অপশন হইলো উনি নিজেই কোর্টে যেতে পারেন, নয়তো যেটা হবে সেটা আমি আপনাকে বলছি। আপনার কাছে ইতিমধ্যে 2টো উদাহরণ আমাদের সামনে আছে। নুরুল হুদা সাহেব চিফ ইলেকশন কমিশনার ছিলেন, উনি কি করেছেন না করেছেন আমরা জানি এবং তার পরিণতিটাও কিন্তু আমরা দেখছি। সুতরাং ভায়োলেশন অফ কনস্টিটিউশন করে বর্তমান নির্বাচন কমিশন ইলেকশন করবেন, তার পরিণতি সেদিকেও যেতে পারে। 1, 2, আপনি দেখতে পাচ্ছেন যে জনতার মতের ভিত্তিতে কিছু হইলে সেটাকে যদি আদালতের খোঁচায় নষ্ট করে দেয়, যে তত্ত্বাবধায়ক সরকারটা জনদাবিতে হয়েছিল সেটাকে যখন এবিএম খায়রুল হক কলমের খোঁচায় নষ্ট করে দিয়েছিল, সেই এবিএম খায়রুল হকের পরিণতিটা আপনি দেখেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি সাবেক ম্যাজিস্ট্রেট কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে জামিনের জন্য আকুতি করে। এগুলোকে মাথায় রাখতে হবে। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সেই জায়গায় কিন্তু নাই, আমি আপনাকে বলছি। সুতরাং ধৈর্য ধরে অবশ্যই নির্বাচন চাই, কিন্তু আপনি যাওয়ার জন্য একটা কাগজ লাগবে, যেই কাগজের ভিতরে কথাগুলো লিখতে হবে, নয়তো আনসারেবল হবে, কোনো সন্দেহ নাই। এটা হলো আমার আজকের ওপিনিয়ন আপনার এই ব্যাপারে। আমি আরেকটা বিষয় আলোচনা করছি, যেটা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা হচ্ছে। ফজলুর রহমানের শাস্তি, তার দলীয় মানে সব পদ 3 মাসের জন্য স্থগিত রাখা হলো। তিনি জুলাই আগস্ট অভ্যুত্থান সম্পর্কে একটা মন্তব্য করার প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়, তার প্রেক্ষিতে বিএনপি শোকজ করে, শোকজের জবাব সন্তোষজনক না হয় এই শাস্তি তাকে দেয়া হয়েছে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, ফজলুর রহমান সাহেব একজন সিনিয়র অ্যাডভোকেট, উনি একজন মুক্তিযোদ্ধা। এখন অনেক কথা উঠছেন, কোথায় যুদ্ধ করছেন এসব প্রশ্ন আছে, ওগুলো আমি যাচ্ছি না, ওই বিতর্কে আমি যাচ্ছি না। উনি একজন মুক্তিযোদ্ধা এবং উনি ছাত্রলীগের নেতাও ছিলেন এবং উনি বিএনপি করেন, সবই ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি যে তাকে শোকজ করছে, আমার বিবেচনায় 100% যৌক্তিক। উনি অশালীন ভাষা ব্যবহার করেন নাকি করেন সেটা আমার কাছে ইমম্যাটেরিয়াল, কিন্তু উনি জাতিকে যে বার্তাটা দিছেন এবং সেই বার্তায় জুলাই আন্দোলনে যে বিএনপিও ছিল এবং বিএনপির মহাসচিব বলছিলেন জুলাই আন্দোলনে তাদের 427 জন নেতা কর্মী নিহত হয়েছে বা ছাত্র নিহত হয়েছে, যাই হোক, ফজলুর রহমান সাহেবের সেই বক্তব্যে সেটাকে অস্বীকার করা হয়েছে। ভালো করে চিন্তা করে দেখবেন, উনি বলছেন একটা কালো শক্তি জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিতাড়িত করছে। অ্যাকচুয়ালি উনি বার্তাটা দিতে চাইছে কি জানেন? উনি বার্তাটা দিতে চাইছে এই স্বাধীনতার পক্ষ শক্তি বিক্রেতা যে আওয়ামী লীগ, মানে স্বাধীনতার পক্ষ শক্তিকে স্বাধীনতার বিপক্ষ শক্তি বিতাড়িত করছে, এই বার্তাটা উনি দিতে চাইছেন এবং সেটা তার বক্তব্যে পরিষ্কার। তার মানে এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে বা আন্দোলন হয়েছে, যে ছাত্ররা মারা গেছে এবং এটাতে দল মত নির্বিশেষে বিএনপির মতো একটা বড় দলও এটার ভিতরে অংশগ্রহণ করছে, সব দল অংশগ্রহণ করছে, সবটাকে উনি ডিনাই করে উনি মহাপণ্ডিত হইয়া উনি স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি নিয়ে আইসা ওই আওয়ামী লীগের যে অপকর্ম ওটাকে জায়েজ করতে চেয়েছিলেন। সেজন্য বিএনপি 100% সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। এখানে আমার আরেকটা অবজারভেশন আছে, আপনি নিশ্চয়ই এই যে তার যে বক্তব্য এটার সাথে তো আপনি দ্বিমত করছেন, উনি মিথ্যা বলেছেন তাই না? এই যে কালো শক্তি জামাত ছড়াইছে শুধুমাত্র, এটা তো মিথ্যা নাকি মিথ্যা নয়?
বলেন। না, এটা তো মানে বিএনপির অংশগ্রহণ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল, তাহলে উনি একটা মিথ্যা সংবাদ দিয়েছেন। তাহলে একটা পত্রিকা বা মিডিয়া, যেমন আপনি একটা মিডিয়া, এটা যারা প্রকাশ করছে তারা তো জানেন যে উনি মিথ্যা বলছেন। মিডিয়ায় কিন্তু কেউ এ পর্যন্ত বলেনি ফজলুল রহমান সাহেব যা বলেছেন এটা সত্য নয়, বরং তারা হুবহু এটা ছেপে দিয়েছেন। ছেপে দেওয়ার পর কি হয়েছে, মানুষের ভিতরে বিরূপ প্রকৃতি হয়েছে। কিন্তু পত্রিকার কি উচিত ছিল না যে ফজলুর রহমান সাহেব এই যে কথাটা বলছেন আপনি সঠিক বলেননি, বরং দলমত নির্বিশেষে সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কেন পত্রিকা বলবে না? এক। দুই, যদি পত্রিকা নাই বলে তাহলে উনি যে মিথ্যা বলছেন সেটাকে সংবাদ আকারে ছাপানোর প্রয়োজনটা ছিল কি? এবং ছাপানোর পরে যে তার বাড়ির সামনে মব আসলো বা ছাত্র জনতা আসলো, একটা বিশ্রী অবস্থা হইলো, এতে দুই পক্ষের মারামারি হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, মব হওয়ার সম্ভাবনা থাকে, মিলিটারি গেছে সেভ করতে। প্রশ্ন হচ্ছে পত্রিকার তো কোনো দায় হলো না। পত্রিকা তো জানে এই সংবাদটা মিথ্যা, ওনার বক্তব্যটা মিথ্যা, পত্রিকার ছাপার প্রয়োজন ছিল কি? সুতরাং পত্রিকায় যদি বলে যে আমরা ছাপবো, তাহলে আপনি এইটা ছাপার মানে আপনি এটার পার্শ্ব প্রকৃতি তো জানেন, সংবাদটা মিথ্যা, যে শুধুমাত্র কালো শক্তি জামাত এই আন্দোলনটা করেনি, এই মিথ্যা সংবাদটাকে সংবাদ হিসেবে কেন ছাপানো হইলো? সুতরাং এটার দায় তাদেরও কিছু বর্তায় যারা এটা ছেপেছেন। আরেকটা বিষয় বলা হচ্ছে যে এর ফলে বিএনপির মধ্যে যে একটা মুক্তিযোদ্ধারা থাকলো তারা আরো সংকুচিত হয়ে পড়লো। এটা ঠিক হলো কিনা? যেহেতু বিএনপি মুক্তিযোদ্ধার দল কি দল না এটা নিয়ে আওয়ামী লীগ বিতর্ক করে, এই অবস্থায় একজন বীর মুক্তিযোদ্ধাকে এইভাবে মানে মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াতে বিএনপির ভিতরে মুক্তিযোদ্ধারা থাকবে কিনা তারা প্রশ্নবিদ্ধ হলো। একই সঙ্গে তিনি যে একটা স্বাধীন মানে মত প্রকাশ করছেন সেটাও থামায় দেওয়া হলো। এটা তো স্বাধীন মত প্রকাশ করেননি, উনি মিথ্যা কথা বলেছেন। আপনি স্বাধীন মত প্রকাশ করার মানে এই না যে আপনি একটা বিরাট পার্সোনালিটি, সবাই আপনাকে যখন চেনে তখন আপনি মিথ্যা কথা বলবেন। তাহলে কি বিএনপি আন্দোলনে ছিল না? তাহলে কি অন্যান্য দল ছিল না? নুরুল হক নুররা ছিল না? তাহলে কি আপনার এই মাহমুদুর রহমান মান্না সাহেবরা ছিলেন না? আপনি সোশ্যাল মিডিয়ার লোক, আপনি আন্দোলনে ছিলেন না? উনি তো সবাইকে ডিনাই করছেন, একটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা বলেছেন। যাদের কথা বলছেন তারাও ছিলেন। এখন আসেন, উনি যদি যেটা বলেছেন সেটাকে আমি খণ্ডাইয়ে দিচ্ছি। কালো শক্তি কেন বলবেন আপনি? আপনি যখন জনগণ, দেশের মালিক জনগণ, তারা নিয়োগ দেয় ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হন। আপনি এখন সো কল্ড বলেন আর যে কল্ড বলেন, 15 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এটাকে তো কেউ ডিনাই করতে পারবেন না। 15 বছর উনি যা যা করেছেন সবই তো বৈধ, শুধু উনি চলে গেছেন। ওনার জজ নিয়োগ দেওয়া, ওনার টেলিভিশন স্যাংশন করা, ওনার বাজেট ঘোষণা করা সবই তো থাকে যাবে, এগুলি ফেরত আনতে পারবেন? কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশের মালিক যদি জনগণ হয়, সেই জনগণের উপরে উনি যখন বুলেট চালাইতে থাকলেন ওনার ক্ষমতায় থাকার জন্যে, তখন ওই মুহূর্তে তার বিরুদ্ধে যত শক্তি, তাদের রোলটা ছিল মুক্তিযোদ্ধার মতো। নট 71, আমি বলছি 24-এর মুক্তিযোদ্ধা ছিলেন তারা। 24-এর মুক্তিযোদ্ধা ছিলেন তারা যারা শেখ হাসিনা বা ওই সরকারের বিরুদ্ধে লড়াই করছেন। কেউ গুলি খেয়েছেন, কেউ আহত হয়েছেন, কেউ মরেন নাই, কিন্তু মোরাল সাপোর্ট দিয়েছেন তার বিরুদ্ধে। আপনি করছেন, নানান জনে করেছে। ঠিক তখন তার পক্ষে যারা কাজ করেছে, সেই সোশ্যাল মিডিয়ার লোক হোক, কোন মুক্তিযোদ্ধার সন্তান হোক কিংবা মুক্তিযোদ্ধার নাতি হোক, তার রোলটা তখন ছিল 2024-এর রাজাকারের মতো। কাজেই বীর মুক্তিযোদ্ধা, উনি বীর মুক্তিযোদ্ধা, ওটা ঠিক আছে, ওটা নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু বীর মুক্তিযোদ্ধা মানে এই না আপনি সেটার বদৌলতে যখন যেমন চায় বলবেন, আর কিছু হইলেই বলবেন মুক্তিযোদ্ধার উপরে নির্যাতন। যেমনি করে আবুল বারাকাত করাপশনের জন্য গ্রেপ্তার হইলো, আমরা সারা মিডিয়া একটা সংবাদ প্রকাশ করে কি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং একজন অর্থনীতিবিদকে গ্রেফতার, সে যে ব্যাংক লুটপাট করেছে সেই নিউজটা ছাপে না।
আপনি এগুলা খোরা ওজত, এগুলা দেশের থেকে এইগুলা দূর করতে হবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।